হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আসসালামু আছো আলাইকুম ম্যাম। সবাই? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। অনেকদিন পর ক্লাস পেলাম। তো তোমাদের সামনে কি বই আছে? হ্যালো। Yes, ma'am. হ্যাঁ, তো তোমাদের রোলগুলো তো দিলে না তোমরা। রোলগুলো হচ্ছে আল মোস্তাকিম 54, তারপরে মারুফ 4, আসসালামু আলাইকুম ম্যাম। জিসান ওয়ালাইকুম আসসালাম, জিসান শুভ। জি ম্যাম। জিসান শুভ কত? 32। তারপরে হাফিজ 49, অনন্য সাহা রোল 9 না? জি আচ্ছা, আর কে আছে? Yes, ma'am. 5 জন। আচ্ছা, তাহলে আমরা কিন্তু আগে ষষ্ঠ অধ্যায় পড়িয়েছিলাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ম্যাম ভালো আছি। ম্যাম আপনি মাঝে, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। মাঝে তুমি মনে হয় কয়েকটা ক্লাসে অনুপস্থিত ছিলে, তাই না? জি ম্যাম, আমার একটু ম্যাম ওয়াইফাই সমস্যা হয়েছিল তো তাই। এখন তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে। এটা আমার না, এটা স্যারের অর্ডার, যেটা আগেও অল্প কিছু বলেছি কিন্তু এখন থেকে প্রতি ক্লাসে বলতে হবে। সেটা হচ্ছে তোমরা শুনবে এবং তোমাদের বন্ধুদের সাথে এটা জানাবে, আর আমরা তো ফোন করবই। সেটা হলো কমপক্ষে 50% প্রতি ক্লাসে উপস্থিতি না থাকলে তাহলে তোমরা টেস্টে পরীক্ষা দিতে পারবে না। অ্যালাউ হওয়া তো দূরের কথা, টেস্টে পরীক্ষায় বসতে পারবে না এই অনলাইন ক্লাসে 50% প্রতি সাবজেক্টে হাজিরা না থাকলে। এই 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে টেস্ট পরীক্ষা যদি আমরা নেই, সেরকম যদি সুযোগ আসে, প্রথম পত্র দ্বিতীয় পত্র 2 পেপারের উপরই প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা হবে, অর্থাৎ 1300 মার্ক। বুঝতে পেরেছো কি বলেছি? জি ম্যাম। সেখানে একটা পেপারে ফেল করলেও আমরা অ্যালাউ করব না। আগে যে সিস্টেম ছিল ওইসব সিস্টেম বাদ। এখন থেকে 12টা পরীক্ষা হোক আর 10টা পরীক্ষা, 13টা যাই হোক না কেন, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে, তবেই তোমরা এইচএসসি পরীক্ষার জন্য অ্যালাউ হবে। কোনো সাবজেক্টে 1-2 এর কারণে ফেল করলে সেটাকে আমরা গ্রেস দিয়ে পাশ করাতে পারবো না, এটা স্যারের নির্দেশ। প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে। এবং যারা 50% উপস্থিত থাকবে না ক্লাসে, এই অনলাইন ক্লাসে, তারা পরীক্ষা মানে বসতেই পারবে না। প্রথমত বসতেই পারবে না, আর দ্বিতীয়ত হচ্ছে যে পরীক্ষায় যদি বসতে পারো, তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে বসতে হবে, বেতন পরিশোধ করে পরীক্ষায় বসতে হবে। ওই যে আজকে দিতে পারলাম না কালকে দিব, ওরকম কোনো সিস্টেম নাই। তারপরে হলো যে আমরা যেভাবে নির্দেশনা দেব সেভাবে চলতে হবে। আরেকটা লাস্ট কথা, তোমাদেরকে, তোমরা যখন আমার সাথে কথা বলবে বা কোনো টিচারের সাথে কথা বলবে, ক্যামেরার সামনে এসে কথা বলবে। শালীন পোশাক পরে ক্যামেরার সামনে আসবে। যে জায়গায় তুমি বসবে সেই জায়গাটা যেন পরিচ্ছন্ন থাকে। আমি যখন ক্যামেরায় ডাকবো তুমি ক্যামেরায় আসতে বাধ্য থাকবে, ঠিক আছে? কারণ চেহারা না দেখে, আমি চেহারা দেখায় পড়াতে পারছি, তোমাদের ক্লাসে যখন একসাথে ক্লাস নিয়েছি তখন আমরা একত্র হতে পেরেছি। এখন চেহারা দেখাতে তোমাদের অসুবিধা কোথায়? আমি যাকে ডাকবো সে সাথে সাথে ক্যামেরার সামনে চলে আসবে, মনে থাকবে? জি ম্যাম। এই নির্দেশনা কিন্তু আমার একার জি না, ম্যাম। এটা ওকে। সব টিচারের নির্দেশনা। আমি ক্লাস শেষ হওয়ার আগে আবার সবার উদ্দেশ্যে এই নির্দেশনাগুলো বলবো। এবং মোবাইল করব আবার তোমাদেরকে। প্রতি ক্লাসে আমরা মোবাইল করছি, আমাদের এক একটা টিচার মোবাইল করবেন তাদের ছাত্রদের উদ্দেশ্যে। এবং তোমরা যদি এর পরে না আসো বা পরে বলো যে টিচার আমাদেরকে ফোন করেনি, গার্ডিয়ান জানে না, এরকম কোনো কিন্তু কথায় কাজ হবে না। এই যে আমি যে ভিডিওটা করছি এটাতে আমার কথাগুলো রেকর্ড থাকছে, আমি এই রেকর্ডটা আমার প্রিন্সিপাল স্যারকে দেখাতে পারবো যে আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছিলাম, ঠিক আছে? জি ম্যাম। যারা পরে জয়েন করেছো তাদের উদ্দেশ্যে আবার পরে বলবো। এখন আমরা পড়ছিলাম দ্বিতীয় অধ্যায়ের, দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়, পঞ্চম অধ্যায় পড়ছিলাম, হিটলার ও মুসোলিনি। মনে আছে? কারোর কি মনে আছে? জি ম্যাম। আচ্ছা, এখানে এই অধ্যায়ে কারো কোনো সমস্যা আছে? তাহলে যদি সমস্যা না থাকে তাহলে আমি চাচ্ছিলাম যে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে শুরু করতে। আমি প্রথম থেকে শুরু করতে চাচ্ছিলাম, তাহলে আমাদের সিরিয়ালি গেলে সমস্যার সমাধান হবে।
কারণ অনেক কথা আমরা পরবর্তী অধ্যায়ে পাচ্ছি যেগুলোর জন্য আবার আমাদেরকে ব্যাক করতে হচ্ছে। কথাগুলো বুঝতে পেরেছো? সবাই কি বই সামনে এনেছো? আমি যাকে ডাকবো, যে প্রশ্ন জিজ্ঞেস করবো, জি জি ম্যাম। সাথে সাথে ক্যামেরার জি সামনে ম্যাম। এসে উত্তর দেবে। জি ম্যাম। ওকে, তাহলে সবাই বের করো প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের আমরা কিন্তু দ্বিতীয় পত্র পড়ছি। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের নাম হলো শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এখন এই বানানটা আমি বলে দিই, তোমরা লিখে নাও। ইন্ডাস্ট্রিয়াল, ওই শিল্প বিপ্লবের পাশে লেখো। সবাই কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। INDUS লেখো, INDUS, ইন্ডাস্ট্রিয়াল, একসাথে TRIAL, ইন্ডাস্ট্রিয়াল। এরপরে স্পেস দিয়ে লেখো বিপ্লবের ইংরেজি হচ্ছে রেভলিউশন। REVO, বড় হাতের আর দেবে, REVO LUTION। সবাই লিখতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। এই জি ম্যাম। কথাটা তোমাদের পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে যে বিপ্লব কথাটির ইংরেজি প্রতিশব্দ কি? কি প্রতিশব্দ? ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। রেভলিউশন। শুধু রেভলিউশন হচ্ছে বিপ্লব, আর রেভলিউশন বানানটা তোমাদের অবজেক্টিভে আসে যে নিচের কোন বানানটি রেভলিউশনের ক্ষেত্রে সঠিক। লিখে নিয়েছো না বানানটি? জি ম্যাম। জি ম্যাম। আমাদের কিন্তু 1 নাম্বার শেখা হয়ে গেছে। আর যদি বলে শিল্প বিপ্লবের ইংরেজি প্রতিশব্দ কি, কি বলবো আমরা? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, রেভলিউশন। একসাথে হচ্ছে শিল্প বিপ্লব। আর শুধু বিপ্লবের ইংরেজি কি? রেভলিউশন। রেভলিউশন। তাহলে আমরা এই 3টে জিনিস শিখলাম। এখন আমি তোমাদেরকে একটা বিষয় একটু দেখাতে চাই, তারপরে বলছি। আমি তোমাদেরকে একটু অপেক্ষা করো, আমি দিচ্ছি, বিষয়টা একটু দেখাতে চাচ্ছি তোমাদেরকে। আমি আরেকটা বইয়ের নাম বলবো, সেই বইটা মানে কিনতে পারলে খুব ভালো হয়। আমি এখানে কাজটা করতে পারছি না। স্টপ শেয়ার দিয়ে, আচ্ছা ওটা একটু পরে দেখাচ্ছি। তার আগে তোমরা একটা বইয়ের নাম লেখো। লেখো যে ইতিহাস দ্বিতীয় পত্র। এটা স্যারের নির্দেশেই, এটা কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো পড়াতে পারবো, কারোর কোনো চাপ নিয়ে আমরা কারোর বই পড়াই না আমাদের প্রতিষ্ঠানে। যে বইটা বাজারে ভালো সেটা পড়ায়। কিন্তু দ্বিতীয় পত্রের ক্ষেত্রে দেখা যায় যে আমি প্রতি বছর ছাত্রদেরকে এই JM বেলাল হোসেনের বইটার পাশাপাশি আরেকটা বই পড়ার কথা রিকোয়েস্ট করি, যে পড়লে কিছু জিনিস আমরা এক বই থেকে পাই না। আর তোমাদেরকে আমি ফটোকপি করে দিতে পারতাম যদি ক্লাস চলতো, কিন্তু এখন আমি বইটা কিনতে বলবো, বইয়ের দামটা বেশি না, সবকিছু সেখান থেকে পড়তে হবে না, আমি টাইম টু টাইম তোমাদেরকে দাগিয়ে দেবো। আশা করি তোমরা এই সপ্তাহের মধ্যে বইটা কালেক্ট করে সামনের সপ্তাহে তোমাদেরকে দাগিয়ে দেবো সেখান থেকে কতটুকু পড়তে হবে, বিশেষ করে যারা ভালো করতে চাও। আর কিছু জিনিস আছে আমাদের এই বইয়ে নাই। এখন বোর্ডে তো অনুমোদিত 10টা 15টা বই আছে, আমরা কি 10টা 15টা বই পড়তে পারবো? পারবো না। কাজে যতটুকু অন্য বই থেকে কালেক্ট করে নিয়ে আমরা এই বইটার সাথে ম্যাচ করে পড়তে পারবো ততটুকুই ভালো হয়। এখন বলতে পারো যে ম্যাডাম ওই বইটা পুরোটা পড়ালে সমস্যা কি? ওই বইটা পুরোটা পড়ানো যাবে না, কারণ কিছু কিছু জায়গায় এমন ভুল আছে যা তোমরা ভুলটা বুঝতে পারবে না বা সেভাবে পড়লে ভুল হবে। এই কারণে বইয়ের নামটা লিখে নাও যে ইতিহাস দ্বিতীয় পত্র, লেখকের নাম হচ্ছে প্রফেসর নাসরিন বেগম, MA হালিম বিশ্বাস। MA হালিম বিশ্বাস। প্রফেসর নাসরিন বেগম, হ্যাঁ প্রফেসর নাসরিন তারপরে বেগম, সেকেন্ড নামটা? হ্যাঁ, আর হচ্ছে MA হালিম বিশ্বাস। প্রকাশনা পুঁথি নিলয়। পুঁথি নিলয়, প্রকাশনা হচ্ছে পুঁথি নিলয়।
চেকটা সরাতে পারতেছি না। আচ্ছা স্টুডেন্টরা, তোমরা কি একটা স্ক্রিনে একটা লেখা দেখতে পাচ্ছো? জি ম্যাম। জি হ্যাঁ, ম্যাম। লেখা আছে কি বলো তো, কি লেখা আছে? শিল্প বিপ্লবের ধারণা। শিল্প বিপ্লবের ধারণা। এটা একটু ইন্ডাস্ট্রিয়াল এটা রেভলিউশন। কিন্তু ওই বই থেকে দিয়েছি। হ্যাঁ, তো আজকে একটু স্ক্রিনশট দিয়ে নাও, এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। আর একটা পেজ দিব, মাত্র 2টো পেজ দিব, তারপরে আলোচনা করব। একটু স্ক্রিনশট দিয়ে নাও। তোমরা দিয়েছো সবাই? দিয়েছো? হ্যাঁ, আমি আরেকটা পেজ দিব। জি ম্যাম, দিয়েছি। আরেকটা পেজ হলো আরেকটা পেজ দেখতে পাচ্ছো? 2 নাম্বার পেজ। ওইটা কিন্তু শিল্প বিপ্লবের ধারণাটা, শিল্প বিপ্লব কি, এটা পরের পেজ। এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও আজকের ক্লাসের জন্য। পেরেছো সবাই? জি ম্যাম। কারো কোনো সমস্যা হয়েছে? নো ম্যাম। আমি কি স্টপ করব শেয়ারটা? তোমরা কথা বলো। হ্যালো। জি ম্যাম। হ্যাঁ, এটা কি স্টপ করব? স্টপ করব? ওকে ম্যাম। জি ম্যাম। ওকে। আচ্ছা, এবার আমরা শুরু করি। তোমাদের বইয়ে শিল্প বিপ্লব কি? কি? কোথায় কোথায়? আচ্ছা, এবার শুরু করি শিল্প বিপ্লব। যেটুকু আমি স্ক্রিনশট দিয়েছি আগে সেই জায়গাটা পড়ব। এটা কিন্তু ওই বইটা, যে বইটার কথা তোমাদেরকে এখন নাম দিলাম। বইটা একটু দেখিয়ে দিচ্ছি, বইটা এরকম লাল হবে, বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এটা কিনবে শুধু দ্বিতীয় পত্রের জন্য। আর আমি, তোমরা কোথা থেকে পড়বে এই বই থেকে সেটা আমি দাগিয়ে দেব, নিজেরা পড়বে না, আমি দাগ দিয়ে দেবো, শুধু ততটুকুই পড়বে। তাহলে আর ফটোকপি করা লাগবে না, কারণ ফটোকপিতে আরো বেশি খরচ হবে। আর আমরা যেহেতু দেখা করতে পারছি না। বইটার একবার একটু দেখান। আচ্ছা, এই যে এটা, এই যে এইভাবে, এই যে এই ছবিগুলো আছে, লেখকের নাম দেওয়া আছে যে জি ম্যাম, ঠিক আছে। নাসরিন হালিম, ঠিক আছে? তো আমরা একটু শুরু করি। আজকে আমরা প্রথম অধ্যায় পড়ব শিল্প বিপ্লব। আজকে এটা শিখব। তাহলে আমরা একটা শিখেছি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ক্লাস শেষ হওয়ার আগে আমি তোমাদেরকে আবার সেই পুরনো কথা বলবো, যেটা না বললেই নয়, না হলে তোমরা কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে না। প্রত্যেকটা সাবজেক্টে 50% উপস্থিতি বাধ্যতামূলক, না হলে যদি 49% হয় তোমরা পরীক্ষাই অ্যাটেন্ড করতে পারবে না। আর আমরা কিন্তু অনলাইনে পরীক্ষা নেব, এটা তো বলা হয়নি। আমরা অনলাইনে পরীক্ষা নেব। যদি আমরা একত্রিত হয়ে পরীক্ষা নিতে না পারি, অনলাইনের মাধ্যমেই টেস্ট পরীক্ষা নিয়ে নিব। টেস্ট বলো, স্কুলের বলো, যা যা আছে সব অনলাইনে হবে, ঠিক আছে? ম্যাম। এগুলো কিন্তু আমাদের স্যারের মেসেজ, এবং পরবর্তীতে তোমরা মেসেজ পাবে। এখন আমরা শুরু করব শিল্প বিপ্লবের ধারণা। ম্যাম, আবার আরেকটু বলি যে 13টা সাবজেক্টের পরীক্ষা হবে টেস্টে, সেটা অনলাইনে হোক আর সরাসরি হোক, 13টাতেই আলাদা আলাদাভাবে পাশ করতে হবে, না হলে একটা সাবজেক্টে ফেল করে কেউ বোর্ডে যেতে পারবে না। স্যারের কথা হলো যদি 2 জন সব সাবজেক্টে পাশ করে তাহলে 2 জনকেই বোর্ডে পাঠানো হবে, আর কোনোভাবেই কাউকেই পাঠানো হবে না, ঠিক আছে? আশা করি তোমরা যারা ডেঞ্জার জোনে আছো তারা, এবং যারা ভালো করতে চাও তারা সবাই আমার কথাটা ফলো করবে, এবং প্রত্যেক টিচারের কথাই ফলো করবে। আর ক্যামেরার সামনে এসে কথা বলবে। বলো, কে কি বলছিলে বলো, ক্যামেরার সামনে আসো। ম্যাম, হ্যাঁ বলো, ক্যামেরার সামনে আসো, ক্যামেরা অন করো। ম্যাম, হ্যাঁ বলো। এই যে বইটির নাম কি বলছিলেন? আমার তো নেটে আচ্ছা, বইটির নাম হচ্ছে ইতিহাস দ্বিতীয় প্রফেসর পত্র, নাসরিন। প্রফেসর নাসরিন বেগম এবং এম.এ. হালিম বিশ্বাস, পুঁথিনিলয় প্রকাশনীর বই। আমি বইটা একটু দেখাই তোমাদেরকে ক্যামেরার সামনে, দেখতে পাচ্ছো?
ম্যাম আমি একটু লেটে জয়েন করলাম তো ম্যাম, এটা কিসের বই ম্যাডাম বুঝলাম না। এই বইটা ইতিহাস দ্বিতীয় পত্রের জন্য কিনবে, আর আমি আগে একটা পড়াচ্ছিলাম না, সেটাও হ্যাঁ ম্যাম। থাকবে। এই বইটা থেকে আমি দাগিয়ে দিব, যেটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা ফটোকপি করে পারবে না, কুলাতে পারবে না। তার থেকে এই বইটা কিনে নেওয়াই ভালো। আমি দাগিয়ে দেব কোথা থেকে পড়তে হবে, সব পড়ার দরকার নেই, ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, বইয়ের জি, লেখকের নাম ম্যাম। লিখেছো সবাই? জি ম্যাডাম। এই না দ্বিতীয় ম্যাম, আরেকবার পত্রের বলেন জন্য, তো। প্রথম পত্র না, দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, প্রফেসর নাসরিন বেগম এবং এম এ হালিম বিশ্বাস। সবাই একটু লিখে নাও, এটা পুঁথিনিলয় প্রকাশনীর বই। এখন আমি একটু তোমাদের শিল্প বিপ্লবের ধারণা নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করব। শিল্প বিপ্লব বলতে শিল্প উৎপাদন ক্ষেত্রে আমূল পরিবর্তনকে বোঝায়। আমরা শতক পড়েছিলাম, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল। তোমরা কিন্তু এই কথাগুলো যদি লিখে নাও তাহলে কোনোদিন ভুলবে না যে কোন দেশে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। এটা একটা প্রশ্ন প্রতিবার পরীক্ষায় থাকে। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কত শতকে? অষ্টাদশ শতকে। অষ্টাদশ শতক মানে কি? 1700 থেকে 1800। তাহলে অষ্টাদশ শতকের মাঝামাঝিতে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল। তাহলে 1700 মাঝামাঝি মানে 1750 থেকে 1800 শতকের 1799 এর মধ্যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল। এটাকে বলে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে। এখন বলবো যে শিল্প বিপ্লব কি। দেখো 1750 থেকে 1800। 1750 থেকে 1799 এর মধ্যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল। তবে আমরা জানতে পারি যে 1750 থেকে 1770-80-র মধ্যে পুরোপুরিভাবে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। এখন আমি একটু এই বিষয়ে আলোচনা করব, সবাই চুপচাপ শুনবে, লাস্টে প্রশ্ন করবে। অষ্টাদশ শতকের শেষ দিকে ইংল্যান্ডে এবং ক্রমেই মানে পরবর্তীতে ইউরোপের অন্যান্য দেশে হাতে কাজ করার পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রকৌশল ব্যবহার করে উৎপাদন ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটানোকে ইতিহাসে শিল্প বিপ্লব বলে। একটা প্রশ্ন লেখো, এটা 2 নম্বরের প্রশ্ন। শিল্প বিপ্লব বলতে কি বুঝো? এটা প্রশ্ন লেখো, এটা 2 নম্বরে আসে। অথবা শিল্প বিপ্লবের ধারণা দাও। তাহলে বলো তো, কোন দেশে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? ইংল্যান্ডে অষ্টাদশ ইংল্যান্ডে। শতাব্দীতে। অষ্টাদশ শতকের মাঝামাঝি। ইংল্যান্ডে অষ্টাদশ মাঝামাঝি। শতকে। মাঝামাঝি। এখন ইংল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? এটাও কিন্তু পরীক্ষায় থাকে। ইউরোপ ইউরোপ। মহাদেশে অবস্থিত। তোমরা ইউরোপ মহাদেশে। যার যার মনে থাক, আসলে কারোরই মনে থাকবে না, না পড়লে এটা লিখে নাও, খাতায় লেখো, সাথে সাথে লেখো। হাফিজ কিন্তু খুব মনোযোগের সাথে খাতায় লিখছে, আমার খুব ভালো লাগছে। এটা হাফিজকে দেখতে পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। তোমরা খাতায় লিখে নাও। আমি কিন্তু পরবর্তী ক্লাসে এই প্রশ্নগুলো করব। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। এই ইংল্যান্ড ইউরোপ মহাদেশে অবস্থিত। তাহলে অষ্টাদশ শতকের মাঝামাঝিতে এখানে প্রথম শিল্প বিপ্লব হয়। পরবর্তীতে ইউরোপের অন্যান্য দেশে শিল্প বিপ্লব ছড়িয়ে পড়ে। এবং শিল্প বিপ্লবের মূল কথা হচ্ছে হাতে যে মানুষ আগে কাজ করত, এই হাতে কাজ করার পরিবর্তে মিল কারখানায় বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কারের মাধ্যমে সেইগুলো ব্যবহার করে উৎপাদন ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন সাধিত হয়। এই বিষয়টাই হচ্ছে ইতিহাসে শিল্প বিপ্লব নামে পরিচিত। আর ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল বস্ত্র শিল্পে, এটা মনে রাখবে। পোশাক শিল্পে ইংল্যান্ডের প্রথম, বা বস্ত্র শিল্পে, বস্ত্র বয়ন শিল্পে ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। তবে বৈজ্ঞানিক যন্ত্র ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনকে শিল্প বিপ্লব বলতে চান না অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানীগণ। অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানীগণ একটু ভিন্ন দৃষ্টিতে শিল্প বিপ্লবের ধারণাটি দিতে চেয়েছেন, কিন্তু সাধারণ অর্থে যা আমি বলেছি সেটা তোমরা পরীক্ষায় লিখবে। অর্থনীতিবিদদের ধারণা কি শিল্প বিপ্লব সম্পর্কে? তারা বলছেন যে কৃষি নির্ভর অর্থনীতিকে শিল্প নির্ভর অর্থনীতিতে রূপান্তরই হচ্ছে শিল্প বিপ্লব। অর্থাৎ কৃষির বদলে সেটা শিল্পে চলে যাবে, ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হবে, সেইটা হচ্ছে শিল্প বিপ্লব। এটা বলছেন অর্থনীতিবিদরা। আর সমাজবিজ্ঞানীরা বলছেন অনুন্নত অবস্থা থেকে উন্নয়নের পথে অগ্রসর হয় হচ্ছে শিল্প বিপ্লব। আবার ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যায় বা ইতিহাস সম্পর্কে যারা বাস্তববাদী দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা দিয়েছেন, তারা কি মনে করেন? তারা মনে করেন যে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে, যে ব্যবস্থায় একজনের হাতে সমস্ত জমি থাকতো আর তাদের অধীনস্থ থাকতো কৃষক বা ভূমিহীন শ্রেণী, এটা আমরা আরো পড়বো সামনে,
তো এই ধরনের সমাজ ব্যবস্থা থেকে পুঁজিবাদী ব্যবস্থায়, মানে এক ধরনের একটা শ্রেণী তৈরি হবে ব্যবসা করে যারা পুঁজিবাদী সমাজে রূপান্তরিত হবে, এই ব্যবস্থায় রূপান্তর হওয়ার প্রক্রিয়া হচ্ছে শিল্প বিপ্লব। তবে যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, একটা কথা সত্য যে শিল্প বিপ্লব সাধারণ মানুষের জীবনযাত্রায় একটা ব্যাপক পরিবর্তন এনেছে, এবং এই পরিবর্তনটা সেই সাথে এসেছে সমাজ ব্যবস্থায়, এবং পৃথিবীব্যাপী আধুনিক যুগের সূচনাতেও শিল্প বিপ্লবের রয়েছে প্রভাব। আজকে এটা আলোচনা করব, এবং তোমাদের আর দুটো কথা লিখে নাও যে পরীক্ষায় প্রশ্ন আসে প্রাক শিল্প বিপ্লব ইংল্যান্ডের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা। প্রাক শিল্প বিপ্লব, পয়রা ফলা আকার ক। এখন প্রাক মানে কি? প্রশ্নটা লিখে দেবো ম্যাডাম। প্রশ্নটা লিখে নাও। প্রাক শিল্প বিপ্লব ইংল্যান্ডের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা কেমন ছিল ব্যাখ্যা করো। প্রাক মানে কি? পূর্বে, একদম গোড়ার দিকে, শুরুর দিকে, শুরু হওয়ার বা ওটা লেখো। প্রাক মানে পূর্বে বা আগে, এটা দেওয়ার কারণ আছে। প্রাক মানে পূর্বে বা আগে। এখন যদি তোমার পরীক্ষায় প্রাক আসে, তাও তুমি যদি না জানো যে প্রাক মানে আগে, তাহলে তোমরা কিন্তু লিখতে পারবে না। এর মানে হচ্ছে যে শিল্প বিপ্লব হওয়ার আগে ইংল্যান্ডের সামাজিক রাজনৈতিক অবস্থা বা আর্থসামাজিক অবস্থা কেমন ছিল। প্রশ্নটা হলো এই। এবার কি বোঝা গেছে? সহজ কথা, সবাই কি বুঝেছো? আচ্ছা, প্রশ্ন কিন্তু প্রাক এভাবে শিল্প আসছে। বিপ্লবে ইংল্যান্ডের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, এটা উদ্দীপকের আলোকে আসবে। তবে উদ্দীপকে যে তিনটাই আসবে তা কিন্তু নয়। হয়তো সামাজিক অবস্থা আসলো, তোমার উদ্দীপক দেখে বুঝতে হবে যেটা সামাজিক অবস্থা নাকি রাজনৈতিক অবস্থা। আবার সরাসরিও দিতে পারে যে প্রাক বিপ্লব যুগে ইংল্যান্ডের রাজনৈতিক অবস্থার ব্যাখ্যা করো, এটাও আসতে পারে। সামাজিক অবস্থা ব্যাখ্যা করো। হ্যাঁ, এটা কিন্তু তোমার প্রশ্নে হার্ড হলে আসতে পারে যে উদ্দীপক দেখে বিচার করতে হতে পারে। আর যদি একটু সহজ হয় তাহলে সরাসরি দিতে পারে যে সামাজিক অবস্থা লেখো অথবা রাজনৈতিক অবস্থা লেখো। একটা শিখলাম প্রাক। 2 নাম্বার লেখো শিল্প বিপ্লব উত্তর। কি ধরনের প্রশ্ন আসে সেটা আমি আগে ধারণা দিয়ে নিই। 2 নাম্বার শিল্প বিপ্লব উত্তর ইংল্যান্ডের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা বা ইংল্যান্ডের সামগ্রিক অবস্থা। শিল্প বিপ্লব উত্তর মানে কি? উত্তর মানে কি ওইটা জানতে হবে আমাদের। বলো উত্তর মানে কি? পরে, সেটা লিখে রাখো। উত্তরের নিচে লিখে রাখো পরে। অর্থাৎ শিল্প বিপ্লবের পরে ইংল্যান্ডের সামগ্রিক অবস্থা কেমন হলো। বোঝা গেছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন লেখো। আমরা আগে প্রশ্নটা সাজিয়ে নিই যে এখানে আমরা কি কি পড়বো। লেখো একটি দেশে, 3 নাম্বার লেখো, একটি দেশে শিল্প বিপ্লব হওয়ার জন্য কি কি শর্ত প্রয়োজন। একটি দেশে শিল্প বিপ্লব হওয়ার জন্য, একটি দেশে শিল্প বিপ্লবের হওয়ার জন্য কি কি শর্ত প্রয়োজন লিখেছো? অবলিক দিয়ে লেখো ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। অবলিক দাও, দিয়ে লেখো ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। দুটি প্রশ্নের উত্তরে কি একরকম হবে? একটু ভিন্নতা আছে, সেটা পরে বলবো। এই প্রশ্নগুলো ধরে ধরে আমি পড়াবো। হ্যাঁ, আগে এই 3টা থাক, তাই না? তারপরে আছে শিল্প বিপ্লবের কারণ, ফলাফল, প্রভাব, এগুলো আমরা পরে নিব। আগে এই 3টা তোমরা মনে রাখো। এখন একটু আলোচনা করব যে শিল্প বিপ্লবের ধারণা কে দিয়েছিলেন। বললাম যে অবলিক দিয়ে বললাম যে ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, বা তোমার প্রশ্নে আসে এটা যে সবার আগে কেন সারা পৃথিবীতে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হলো, তার কারণটা কি। অন্যান্য মহাদেশের বা ওই ইউরোপ মহাদেশের অন্যান্য দেশ ছাড়া কেন ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হলো, এটা আমরা পর্যায়ক্রমে একটা একটা করে প্রশ্ন ধরবো, পড়বো। যখন পড়া শেষ হবে টিক দিয়ে রাখবে যে এটা আমাদের শেষ। এখন আমি একটু আলোচনা করব যে এই শিল্প বিপ্লব শব্দটির ধারণা কোথা থেকে এসেছে। সবাই একটু খেয়াল করো, তোমাদের স্ক্রিনশট খেয়াল করলেই পাবে। এটা কিন্তু আমাদের ওই নাসরিন হালিমের বই থেকে পড়ছি। শিল্প বিপ্লব কথাটির সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন ফরাসি সমাজতান্ত্রিক লেখক আগস্ট ব্ল্যাঙ্কি, কিন্তু পরবর্তীতে ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়নবি 1881 সালে তার অক্সফোর্ডে একটা বক্তৃতায়
তিনি প্রথম শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেছিলেন একটা বক্তৃতায়। তবে তোমাদের প্রশ্ন আসে যে কে সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেছেন বা সার্থকভাবে ব্যবহার করেছেন? তিনি হচ্ছেন আর্নল্ড টয়নবী। আর্নল্ড টয়নবী 1881 সালে অক্সফোর্ডে তার একটা বক্তৃতায় তিনি শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেছিলেন। এরপর শিল্প বিপ্লব কথাটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। শিল্প বিপ্লবের পাশেই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আছে। তোমরা একটু কষ্ট করে আগামী সপ্তাহের মধ্যে বইটা কিনে নাও, কারণ আমি তোমাদের যখন যেই অধ্যায় পড়াবো এখন থেকে আমরা সেই অধ্যায়ের উপর পরীক্ষা নিব। বুঝতে পেরেছো? এবং পাশাপাশি সেই অধ্যায়টা কতটুকু কোন জায়গা থেকে পড়তে হবে দুইটা বইয়ের সম্মিলনে পড়াবো। সে কারণে একটু কষ্ট করে বইটা আগামী সপ্তাহের মধ্যে কিনে নাও। আমরা নেক্সট বুধবারে ওই বইটা আর এই বইটা মিলে কোন কোন জায়গা থেকে পড়তে হবে আমি সব দাগিয়ে দেবো। প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে দাগিয়ে দেবো, ঠিক আছে? যেখানে দরকার নেই সেখানে আমি দাগ দিতে বলবো না, সেটা আমরা সবুজ বই থেকে পড়বো। যেটা দরকার নেই সেটা সবুজ বই থেকে পড়বো, কারণ এখানে তথ্যটা বেশি সঠিকভাবে দেওয়া আছে। সাল তারিখগুলো লাল বইয়ে একটু ত্রুটি আছে বইয়ে। আচ্ছা, এরপরে দেখো আর্নল্ড টয়নবী তার বক্তৃতায় শিল্প বিপ্লবের সময়কাল উল্লেখ করেছেন। এটা একটা অবজেক্টিভ, তোমরা খাতায় লিখে নাও। আর্নল্ড টয়নবী তার বক্তৃতায় শিল্প বিপ্লবের সময়কাল কখন উল্লেখ করেছেন? 1760 থেকে 1780। তার সময়কাল হচ্ছে 1760 থেকে 1780। এইটা তিনি বলেছেন যে এই সময়ের মধ্যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে। আরেকবার বলুন তো ম্যাম। আর্নল্ড টয়নবী তার বক্তৃতায় বলেছেন যে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সময়কাল হচ্ছে 1760 থেকে 1780। বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা? না ম্যাম। রাব্বি হাসান, রোল 2। রাব্বি তুমি শুনতে পাচ্ছ? রাব্বি ক্যামেরার সামনে আসো। অ্যাবসেন্ট করে দেব কিন্তু আমি একটু পরে প্রেজেন্ট অ্যাবসেন্টের লিস্ট কিন্তু কলেজে পাঠিয়ে দেব। তো সেখানে কিন্তু তোমরা যদি ক্যামেরার সামনে না আসো, আমার সাথে কথা না বলো, আমি কিন্তু অ্যাবসেন্ট করে দেব। রাব্বি সময়কালটা 1760 থেকে 1780 বলেছিলেন না? হ্যাঁ 1700। এটা কিন্তু আর্নল্ড টয়নবী বলেছেন। এটা পরীক্ষা অবজেক্টিভে থাকে যে আর্নল্ড টয়নবী কোন সময়কালকে শিল্প বিপ্লবের সময়কাল বলেছেন। রাব্বি হাসান তুমি শুনতে পাচ্ছ? রোল 2। তারপরে জিসান শুভ। হ্যাঁ রাব্বি এবার এসেছে। রাব্বি ম্যাম আমার নেটে ম্যাম আজকে খুব প্রবলেম। তাহলে তুমি পড়া জানবে কিভাবে? আপনার কথা ক্লিয়ার, অনেক সময় ক্লিয়ার শুনতে পাচ্ছিলাম না, বাইজা বেজে যাচ্ছিল। আচ্ছা, রাব্বির পরে হচ্ছে জিসান শুভ আছে। জিসান শুভ সবারই কি নেটে, যারা যারা ক্যামেরার বাইরে আছো তারা কি নেটের সমস্যায় আছো? তোমরা কিন্তু বরাবরই ক্যামেরার বাইরেই থাকো। নেক্সট ক্লাস থেকে, একদম কালকের ক্লাস থেকে আমি যারা ক্যামেরার বাইরে থাকবে সমস্যাগুলো চ্যাটে লিখে দেবে না, তাদেরকে কিন্তু আমি অ্যাবসেন্ট করে রাখবো। আল মোস্তাকিম, রোল 54। মোহাম্মদ আলী, এদেরকে কিন্তু আমি পাচ্ছি না। জি ম্যাডাম। মোহাম্মদ আলী আছো? আমি ক্যামেরায় আছি। কোথায়? আমি তো দেখছি না। জি ম্যাডাম। আছো? মারুফকে দেখছি, আমি ক্যামেরাতে আছি। জি তারপর হাফিজকে দেখছি। আছো? ম্যাম কোন আছি? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ জি ম্যাম আছি। হ্যাঁ, ক্যামেরার সামনে এসে কথা বলবে। তাহলে তোমরা আগামী ক্লাসের জন্য পড়বে যে শিল্প বিপ্লব বলতে কি বোঝায়, শিল্প বিপ্লবের ধারণাটি কে দিয়েছেন। আজকে যে স্ক্রিনশটটা নিয়েছো সেটা পড়বে। এরপরে আমি স্ক্রিনশটটা আমি নিতে পারি না, আরেকবার দিবেন? হ্যাঁ দেওয়া যাবে, অসুবিধা নেই, স্ক্রিনশট দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ম্যাডাম রোল 20। রোল 20 কে? এই যে স্ক্রিনশট দেখতে পাচ্ছো, এইটা নিয়ে নাও। তারপর আরেকটা দিচ্ছি। নিয়েছো? রোল 20 কে? জি ম্যাম। জি ম্যাম আমি কে? নিছি ম্যাম এটা। ম্যাম প্রান্ত ম্যাডাম রোল 20। রোল 20 প্রান্ত। হ্যাঁ রোল 20 প্রান্ত দিয়েছি। ডাকলে সাড়া না দিলে কিন্তু আমি প্রেজেন্ট দিব না, ঠিক আছে?
আচ্ছা এই একটা দিলাম, জি ম্যাম। আর একটা দিচ্ছি, দাঁড়াও স্টপ শেয়ারে আর একটা দিচ্ছি। প্রান্ত, তুমি প্রান্ত? হ্যাঁ রোল 20। জি ম্যাম। হ্যাঁ দাঁড়াও স্ক্রিন শেয়ারে যাই, আরেকটা আরেকটা পেজ আছে, এটা দেখতে পাচ্ছো প্রথম পেজ? এটা কিন্তু প্রথম পেজ। জি মিস। ম্যাম এটা নিয়েছি। হ্যাঁ এটা অনেকে নিতে পারেনি, তারা নিয়ে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে দেখো, জি মিস নিছি। এরপরে একটু এই শিল্প বিপ্লবের ধারণাটা তোমরা এখান থেকে স্ক্রিনশট থেকে পড়বে। আমি এই 2 পাতা দিয়েছি, 1 আর 2 পাতা। এখন অল্প সময় আছে, সেখানে আমি তোমাদেরকে একটু, এটা কি স্টপ করব? সবাই জি নিয়েছো? ম্যাম। জি ম্যাম। আচ্ছা আমি তোমাদেরকে একটু রোলটা ডাকি, তোমরা একটু প্রেজেন্ট করো। রোল 54 মোস্তাকিম, রোল 4 জি মারুফ, ম্যাম। মারুফ আছে, 32 জিসান শুভ আছে। জিসান শুভকে তো আমি দেখছি না। ম্যাডাম 49 ওর ক্যামেরা নাই, ওই বলছে ও, মেসেজ একটু দিয়া। ক্যামেরার ব্যবস্থা করতে বলো, না হলে জি স্যার কিন্তু ম্যাম। আমাদের কাছে এইগুলো জিজ্ঞেস, কালকেও মিটিং হয়েছে, হ্যাঁ অন্তত ক্যামেরার সামনে আসার চেষ্টা করতে হবে। হ্যাঁ তারপরে 49 9 1 2 98 20 আসছে ম্যাম। 63। আজকে মাত্র 10 জন আমার ক্লাসে, 10 জন এসেছে। এই পার্সেন্টেজ এত কম, তো কাজেই দেখা যাচ্ছে যে তোমাদের কিন্তু বিপদ আছে। শুরুতেই কয়েকটা কথা তোমাদেরকে বলেছিলাম, অনেকে পরে এসেছো তো। আচ্ছা পড়াটা আগে দিয়ে নি, ক্লাস অফ হয়ে যেতে পারে। পড়াটা হলো শিল্প বিপ্লব বলতে কি বুঝো, প্রথম শিল্প বিপ্লব সম্পর্কে কারা ধারণা দিয়েছেন, এটা তো স্ক্রিনে নিয়ে নিয়েছো। এরপরে দেখো যে প্রাক শিল্প তোমাদের বই বের করো, 2 পৃষ্ঠা, পরের পৃষ্ঠা বের করো তোমাদের বইয়ে। তোমরা কিন্তু তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠাও পড়বে, পড়ে আন্ডারলাইন করে রাখবে, বুঝতে পেরেছো? সবুজ বইটা, তোমাদের মূল বই বের করেছো? জি মিস। জি ম্যাডাম। ওই বইয়ে শিল্প বিপ্লব কি ওটা রিডিং পড়বে, ধারণা নেবে। এরপরে শিল্প বিপ্লবের কালপর্বটা রিডিং পড়বে, মানে সময়কালটা, কে কখন সূচনা পর্ব, কে কখন কিভাবে বলেছেন সেটার ব্যাখ্যা। তবে ওটা রিডিং পড়ার পরে প্রশ্নের উত্তর আকারে পড়বে প্রাক শিল্প বিপ্লব যুগে ব্রিটিশ অর্থনীতি। প্রাক মানে পূর্বে, শিল্প বিপ্লবের পূর্বে ব্রিটিশ মানে ইংল্যান্ডের অর্থনীতি কেমন ছিল, সামাজিক অবস্থা কেমন ছিল এবং রাজনৈতিক অবস্থা কেমন ছিল। আর হচ্ছে 4 পৃষ্ঠা আছে শিল্প বিপ্লবের শর্ত সমূহ, 6টা পয়েন্ট আছে। তোমরা পারবে না এই 6টা পয়েন্ট পড়তে, এটা কিন্তু বড় প্রশ্নের জন্য পড়া দিলাম, একটু আগাতে হবে, না হলে এটা সেপ্টেম্বর শেষ হয়ে যাচ্ছে। যদি নভেম্বরে স্যার পরীক্ষা নিতে চান টেস্ট, তাহলে কিন্তু আমরা খুব বেশি ক্লাস পাবো না। পাবো? কারণ আমরা অনলাইন ক্লাস তো অনেক পরেই শুরু করেছি, আর ইউটিউবে যে ক্লাসগুলো দিয়েছিলাম সেগুলো তোমরা ফলো করো। আমাদের এই ক্লাসগুলো আগে হলো ভালো হতো। আচ্ছা আমরা যেহেতু নিতে পারিনি বা বিভিন্ন ধরনের সমস্যা ছিল, এখন শুরু করেছি। এখন তোমরা প্রত্যেকটা ক্লাসে হাজির থাকো, হ্যাঁ একটু কষ্ট করে হলেও হাজির থাকো, আমরা তো তোমাদের সময় দিচ্ছি, তাই না? তাহলে তোমরা একটা দেশের শিল্প বিপ্লবের শর্তসমূহ বা শিল্প বিপ্লব হওয়ার জন্য কি কি শর্ত প্রযোজ্য এই পর্যন্ত পড়বে, মনে থাকবে? তাহলে আমরা 3-4টা প্রশ্ন কিন্তু শিখে ফেলবো কালকের মধ্যে। এইগুলোই কিন্তু সাজেশনে আবার আসবে। আমি তোমাদের মোটামুটি চেষ্টা করব যে যেন তোমরা সবাই পাশ করতে পারো সেই ব্যবস্থা করার। তবে আমাকে এখন একটা কথা বলতে হবে, কারা কারা আছো যারা ইতিহাসে লেটার মার্কস পেতে চাও? কাদের ইচ্ছা আছে? একদম এটা লজ্জার কিছু না। যারা মনে করো যে আমার পাশ করলেই হবে, তাদেরকে আমি এক রোলে রাখবো, তাদের সাথে এক ধরনের ইয়ে হবে। আর যারা ভালো করতে চাও তাদেরকে আমি ভাগ করে ফেলবো। আজকে যদি বলতে না পারো, কালকের ক্লাসে বলবে যে কারা কারা ইতিহাসে খুব ভালো নাম্বার পাওয়ার ইচ্ছা আছে, খুব আগ্রহের সাথে পড়ো এবং এটা নিয়ে কিছু করার ইচ্ছা আছে। আমি কিন্তু কালকে তাদের রোলগুলো টুকে নেব, মনে থাকবে? তোমরা কিন্তু আজকে তোমাদের অ্যাম্বিশন গুলো ঠিক করে ফেলবে যে আমি ইন্টারমিডিয়েট পাস করে কোথায় ভর্তি হতে চাই। হতে চাওয়া এক জিনিস, না হতে পারা পরের কথা, আগে তো চাওয়া, তাই না? যে আমি এখানে পড়তে চাই। বলো।
তোমাদের ম্যাম কি হ্যাঁ আমার একটা কোশ্চেন আছে, সিলেবাস অনুযায়ী কি আমাদের অনলাইন পরীক্ষা হবে? যে হাফ ইয়ারলি টেস্ট পরীক্ষাটা কি সিলেবাস অনুযায়ী হবে? সিলেবাস সিলেবাস অনুযায়ী যতটুকু হবে কিনা দেয়া আছে এখনই ততটুকু। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখন আমার মনে হয় টিচার যে সাবজেক্টের টিচার তার কাছ থেকে একটু শুনে নেবে। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, প্রথম পত্র তো আমাদের শেষ হয়ে গেছে, প্রথম পত্র শেষ, ওইটার জন্য হয়তো 1 থেকে 2টো ক্লাস সলভ ক্লাস নিতে পারি আমরা লাস্টে পরীক্ষার আগে। প্রথম পত্র 100 মার্কসেরই হবে, ওখানে কোনো কাটছাট থাকবে না, এটা আমি আমার সাবজেক্টের কথা বলছি। আর দ্বিতীয় পত্র আমি আগে পড়িয়ে নিয়ে দেখি কতদূর পড়াতে পারি, তারপরে বলবো। হ্যাঁ এখনই বলতে পারছি না, তবে আমাদের নির্দেশনা হচ্ছে যে পুরো বইটা থেকেই পরীক্ষা নেওয়া। যেহেতু আমরা ক্লাস পরে শুরু করেছি, এবার একটু অন্যরকম সিচুয়েশন, কাজে আমি পরে আবার ডিসিশন নেওয়ার পরে দ্বিতীয় পত্র সম্পর্কে পরে বলবো, ঠিক আছে? আর তোমরা তোমাদের অ্যাম্বিশন ঠিক করে আমাকে বলবে যে ইতিহাসে কার ভালো করার ইচ্ছা আছে, কার একটু পাশ করার ইচ্ছা। এটা লজ্জার কিছু নেই যে ম্যাডাম আমাকে একটু পাশ করায় দেওয়ার ব্যবস্থা করেন, আমি তার জন্য সেই ব্যবস্থাই করবো। এটা হাসি বা লজ্জার কিছু না। আবার যার খুব ভালো করার ইচ্ছা আছে, না টিচার আমি এটাতে খুব ভালো করতে চাই, বা আমার এই সাবজেক্টে খুব আগ্রহ আছে, আমার ইন্টারমিডিয়েটে আমি লেটার পেতে চাই, তাদেরকেও আমি একটু আলাদা সাজেশন দেবো। দুই ভাবেই কিন্তু আমি তোমাদের একই ক্লাসে দুই ভাবে একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? একটা শ্রেণীকে আমি পাশ করানোর চেষ্টা করব। আশা করি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বলবে। আর আমার পড়াগুলো কালকে সবাই করবে, আমি পড়া জিজ্ঞেস করবো নাম ধরে ধরে, ক্যামেরার সামনে আসবে। ম্যাডাম আমাদের যে বলো। ম্যাডাম আমাদের যে এক্সট্রা ক্লাস নেওয়া হয়েছিল, মানে এক্সট্রা ক্লাস যেরকম 12টার উপরে, এই সম্পর্কে ম্যাম হ্যাঁ এক্সট্রা ক্লাসটা নেব। হ্যাঁ এক্সট্রা ক্লাস নেব, কিন্তু আমাদের ভর্তির জন্য আমরা তো 1 সপ্তাহ ক্লাস নিতে পারিনি। তো দেখা যাচ্ছে যে আমি একটা সময় বের করে তোমাদের ক্লাসটা নিতে চাচ্ছি, কিন্তু 10টা থেকে 12টা তো তোমরা বিজি থাকো, আমিও বিজি থাকি। হ্যাঁ তো দেখা যায় যে ক্লাসটা কনভার্ট না করে নেওয়া যায় না। তো আজকে হবে না, যদি কালকে নিতে পারি তাহলে কালকে আমি ক্লাসের শুরুতে বলে দিব। হ্যাঁ আজকে তো ওইভাবে আমি প্রিপেয়ার্ড না, তো কালকে আমি যদি নিতে পারি কালকেই বলে দিব, ঠিক আছে? ম্যাডাম আমি তোমরা কিন্তু অপেক্ষা করো না, অনেকে ক্লাস থেকে বের হয়ে যাও, 10 মিনিট আমার কনভার্ট করতে লাগে, 10 থেকে 15 মিনিট ওয়েট করলে তেমন কোনো সমস্যা না। তোমরা আবার আমি যখন জয়েন করব তোমরা অ্যাডমিট হবে, অসুবিধা কি? ঠিক আছে? আর একটু কাইন্ডলি ফ্রেন্ডদেরকে বলো যে 50% না আসলে পরীক্ষাতেই বসতে হবে। আমার সাবজেক্টে আমি বসতে দিব না, স্যার আমাকে জিজ্ঞেস করবেন যে আপনি কে নিতে চান পরীক্ষা, আমি বলবো না, কারণ আমি কষ্ট করে ক্লাস করাচ্ছি, তারা আসছে না। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, কালকে পারলে অবশ্যই ক্লাস নেওয়ার চেষ্টা করবো, আমার ইচ্ছা আছে ক্লাস নেওয়ার, ঠিক আছে? তোমরা কালকের পড়াটা করে এসো। আর আমরা বইটা কিনে ফেলবো।